নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আরিফ আলীর সঙ্গে। ও এখন যে বয়স ক্লাস 10-এ পড়ে, কিন্তু একটা সময় সে বিরাট বড় সাহিত্যিক হবে, আমাদের সকলের গর্বের কারণ হবে। আমি কলেজ স্কয়ার থেকে বিদ্যাসাগরের মূর্তির সামনে থেকে আমি ওর ইন্টারভিউ নিচ্ছি। হ্যাঁ, আশা করি ও অনেক অনেক বড় হবে। আর আমরা শুনে নেব ওর জার্নি, মানে ওর সাহিত্য জীবনের যে পথ চলা শুরু হয়েছে, সেই জার্নি আমরা শুনবো, কবিতা শুনবো। আলোকবর্তিকা নিউজ চ্যানেলের দর্শকরা সঙ্গে থাকুন আমাদের। বলো আরিফ। ছোট থেকে লেখার প্রতি অনুরাগ ছিল। ছোটতে হালকা লেখালেখি করতাম, তো বাড়ি থেকে বলতো খাতা কলম নষ্ট হচ্ছে, তার জন্য লেখা বন্ধ হয়ে গেছিলো। তাই আবার ছোটোতে লেখা ছেড়ে দিয়েছিলাম। আবার ক্লাস 8-এ প্লাস 13 বছর বয়সে তখন আমি লেখা আবার শুরু করি। নিজে নিজে লিখে লিখে খাতায় জমিয়ে রাখতাম। তারপরে আর কি কোনো দিনে এটা ভাবিনি যে কোনো প্রকাশনীতে দিব, প্রকাশ হবে, এরকম কোনো আশা কোনো দিন করিনি। জাস্ট ভেবেছিলাম যে সবাই যেরকম কবিরা লিখছে আমিও লিখতে পারি, তারা যেরকম লিখতে পারছে আমিও চেষ্টা করে দেখি। তারপর আমি এটা কোনোদিনও ভাবিনি যে আমার লেখা কোনোদিন প্রকাশ পাবেও। তারপরে আমি লিখে লিখে তারপরে প্রায় 2 বছর, যখন 13 বছর থেকে লিখতে লিখতে যখন প্রায় 2 বছর হয়ে গেছে, তখন আমার শরীর অসুস্থ ছিল। সেই সময় আমি হসপিটালে আমার পাশের বেডে দেখলাম একজন মারা গিয়েছে। সেখান থেকে আমি একটা অনুপ্রেরণা পেলাম, যে মারা গিয়েছে তার পরিবার হয়তো তাকে 2 দিন পর ভুলে যেতে পারে। সেরকমই আমরা তো মানুষের আয়ুকে নির্ধারণ করতে পারি না, তাদের বাঁচিয়ে রাখতেও পারি না। যার মরণ যেখানে হবে সেটা হবেই, কিন্তু আমরা বাঁচিয়ে রাখতে পারি আমাদের ভাষাকে। তাই আমার সর্বপ্রথম যেটা মনে এসেছিল সেটা এসেছিল সংস্কৃত ভাষার কথা। সংস্কৃত ভাষা প্রায় আজকে বিলুপ্ত হয়ে গেছে। তারপরে আমার এটা মাথায় এলো যে বাংলা ভাষাতেও অনেক আঞ্চলিক ভাষা আজকে বিলুপ্ত প্রায়, এবং তার সাথে আমাদের সাধু বাংলা, যা আজকে খুব কমই লেখক দেখতে পাচ্ছি। অনেকেই হয়তো সাধু বাংলার কয়েকটা শব্দ যদি বলা হয়, সেই শব্দের অর্থও হয়তো বুঝতে পারবে না, এমনকি এটাও বুঝতে পারবে না যেগুলো বাংলা ভাষারই শব্দ। আর আমি ক্লাস 9 থেকে যেগুলো বাংলা নিয়ে যেগুলো পড়েছি, আমি জানতে পেরেছি বাংলা কোনো স্বাধীন ভাষা নয়। তাই আমি চেষ্টা করছি যে, এবং সব লেখক কবি সবাইকেই বলবো যে আমরা যদি চেষ্টা করি তাহলে বাংলা অবশ্যই স্বাধীন ভাষা হয়ে উঠবে। কিন্তু আমরা যদি চেষ্টা না করি, আমরা বাংলার সাথে অন্য ভাষাকে আরও ঢুকিয়ে দিই, তাহলে স্বাধীনের জায়গায় আরও পরাধীনের দিকেই ঢুকছে। যেরকম ভারতে ইংরেজেরা এসে ইংরেজের ঢুকালো, ঢুকেই গেল। হ্যাঁ, তার জন্য আমি চেষ্টা করছি যে যেগুলো হারিয়ে যাচ্ছে বাংলা ভাষা, সেগুলো ভাষাকে লেখার। তারপরে আমার একটা বন্ধু, প্রায় আমার থেকে অনেক বড়ই, আমাদের মসজিদে ইমামতি করতে এসেছিলেন। ওর সাথে পরিচয় হয়েছিল, আলোর সন্ধানে প্রকাশনীতে লেখা দিয়েছিলেন ওয়াসিম শেখ। হ্যাঁ, ওর লেখা প্রকাশ হতো। সেখান থেকে আমি জানতে পেরেছিলাম আলোর সন্ধানে প্রকাশনীর কথা। তারপরে আমি খোঁজ খবর নিলাম কীরকম কী ব্যাপার। আমার এটাও ভয় ছিল যে আমি লেখা দেওয়ার পরে যদি আমার লেখা প্রকাশিত না হয়, তবে হয়তো প্রথমবার এমন একটা মন খারাপ হওয়ার পরে হয়তো আমি আর কোনোদিন লেখা দিব না। তারপরে আমি জানতে পারলাম যে আলোর সন্ধানে এরকম কোনো রাখে না যে কোনো লেখকের লেখা বাতিল হবে বলে, ওরকম কোনো কথা নেই। এমনকি সংকলন না নিলেও, সংকলন নেওয়া বাধ্যতামূলক নয়। আমরা যদি চাই সংকলন নিই বা না নিই, আমাদের লেখা অবশ্যই প্রকাশিত হবে। তখন আমি আমার পুরনো লেখাগুলো, প্রথমে যেগুলো আমার প্রচলিত বাংলা ভাষায় লিখেছিলাম প্রায় 13 বছর বয়সে, সেই লেখাগুলো একবার দিয়ে দেখলাম। তো আমার টোটাল আমি 6টি সংকলনে টোটাল 12টি কবিতা দিয়েছিলাম। 12টির 12টি ছাপানো হয়েছিল। তারপর থেকে আলোর সন্ধানে প্রকাশনীর সাথে আমার পথ চলা। তার সাথে আমি কয়েকটি প্রকাশনীতে লেখা দিয়েছি, যেগুলো আমার ভবিষ্যতে ফ্রড বলে আমি বুঝতে পেরেছি, যে লেখাগুলো বাতিল, টাকা দিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত বই পেলাম। এই ব্যাপারে আমি একটু তোমাকে বলবো, শুধু তুমি আলোর সন্ধানে প্রকাশনীর সঙ্গে থাকো, কিছু মানে ব্যক্তি যারা আছেন যারা অসৎ নয়, বুঝতে পেরেছো তো, মানে চারদিকে ঘাঁটতে গেলে আমিও বিপদে পড়তে পারি। যেমন ভদ্রমহিলা বিপদে পড়ে গেছেন, বয়স্ক মানুষ, তুমি তো আরও ছোট। হ্যাঁ, মানে তোমাকে মাথার উপরে হাত বুলিয়ে অনেক কিছু করে নিতে পারি, একটু ধৈর্য ধরে আর কি।
আলোর সন্ধানে আছো, আলোর সন্ধানেই থাকো। আমার মানে ব্যক্তিগত মত আমি বললাম তোমাকে। তবে আমার এরকম কোনো ধারণা নেই যে আমার সাথে যেগুলো ফ্রড হয়েছে, এমনটা না যে ছাপানো হয়নি, বই ছাপানো হয়েছে, কিন্তু আমার কাছে বই আসেনি, সে ছাপানো হয়েছে, এটাই আমার কাছে অনেক। কারণ না ছাপানোর গো, পরে আমার নামটা ওখানে আছে, আমার নামটা প্রচার হলেই অনেক আমার জন্য। তারপরে আমি আলোর সন্ধানেই এখন লেখালেখি করি। হ্যাঁ হ্যাঁ, এইবার আমি পঞ্চকবি দুটা সংকলনে লেখা দিয়েছিলাম, আবার আলোর সন্ধানে প্রকাশনীর 5টি যৌথ সংকলন বেরিয়েছে, এবার 5টিতেই আমার লেখা ছিল, কোনোটিতে 2টি, কোনোটিতে 3টি। আলোর সন্ধান আছে, তারপরে হয়তো অনেক দিন পর আবার ওরকম কিছু ধরনের কিছু পেলাম, হুম, আবার ওটা লিখলাম। তো ধীরে ধীরে যখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে প্রথমে আমি প্রচলিত ভাষাতেই লিখি, কারণ সাধু ভাষাতে প্রথমে লেখা একটু অসম্ভব, অনেকই কঠিন হতে পারে। হুম, তার জন্য প্রচলিত ভাষাতে লেখার পরে আমি তারপরে শব্দভাণ্ডার থেকে সাধু বাংলার ভাষাগুলো সব বের করে মিলিয়ে চেষ্টা করি যেন সাধু ভাষাকে আমি ব্যবহার করতে পারি, যেগুলো শব্দ হারিয়ে যাচ্ছে সেই শব্দগুলো ব্যবহার করতে পারি। আমার বলতে গেলে আমার ভালো কোনো কবিতা নেই, তাও যদি বলি আমার বাংলার সাথে সাথেই আমি আরও ইংরেজি ভাষাতেও লিখি, ভালো, সাথে আমি উর্দু ভাষাতেও লিখি, ফাইন। এমনকি আমি একটি কবিতা জাপানিজেও লিখেছি। জাপানিজ? হ্যাঁ। বাহ, আমি জাপানিজ শিখছিলাম, জাস্ট মানে ইচ্ছা আছে যে ভবিষ্যতে জাপান যাওয়ার, তাই আচ্ছা, জাপানের ভাষা জাপানি শিখছিলাম। হুম, তো কিছু একটা প্রয়াস করেছিলাম, হ্যাঁ, এমনকি বাংলা ভাষাতেও কয়েকটি জাপানের প্রসঙ্গে লিখেছিলাম। তার মধ্যে আমার একটি ইংরেজি কবিতা আমাকে যেটি ভালো লাগে, হুম, সেই কবিতাটির নাম হলো দ্য ডায়মন্ড স্পাইস। হ্যাঁ, সেই ডায়মন্ড স্পাইস, I chased the glitter on the far off shore, a siren's promise, whispering more, more, more. My heart was set on gold, a heavy, blinding gleam, forgetting all the beauty of my simple, quiet dream. Beside my hand, a diamond lay screened, a perfect cut inheritance, sharp and crystalline. I sobbed in the dark, a momentary blur, a thing I had and therefore nothing to prefer. The journey started, favored, hot and dry, each dusty path a promise to my angry eye. I scooped up shards of brightness, fools in every guise, dirt that felt like treasure when reflected in the skies. A yellow pebble here, a metallic rusting chip, each on the victory falling from my lip. I hauled my burden, boasting of the fortune I had found, while the true, clear value lay discarded on the ground. The light grew thin, the path began to blend. My back was aching, reaching for the journey's end. I stopped to count the bounty, the riches I had won, but beneath the cream, they crumbled on by one. The luster fled, the weight became a sting, just common stones, a valueless, hollow thing. Then money struck, a flash, a chilling grace, the flawless, certain fire of the forgotten place. A brilliant diamond given without cost, shattered by the madness of the wealth I thought I had lost. Now all the dirt is scattered, the gold remains untrue, and the final empty harvest is only deep regret anew. সত্যি বলতে আমি কবিতা পাঠ করতে পারি না, খুব সুন্দর হয়েছে। এমনকি আমি নিজের কবিতা হয়তো আজকে লিখলাম, আজ থেকে হয়তো এক সপ্তাহ পরে যদি জিজ্ঞেস করেন যে এই কবিতাটা কী বিষয়ে লিখেছিলাম, কী ধারণা কী মাথায় ছিল, সেটা হয়তো আমি বলতে পারবো না, কারণ আমি লিখে আমি ভুলে যাই। এমনকি আমার অনেক লেখা আজকে হারিয়ে গিয়েছে, যেমন আমি গত বক্তব্যে বলেছিলাম আলোচনার প্রকাশনীতে যে আমি আমার লেখা জ্বালিয়ে দিই, আমি আমার লেখা পছন্দ করি না। তাই জন্য অনেক লেখা আমার হারিয়ে গেছে, আবার অনেক লেখা আমি খুঁজে পাই কোথাও কোথাও থেকে, এবং কি আমি লেখার পরে সেই লেখাটির বিষয়ে ভুলে যাই।
যখন হয়তো কোথাও প্রকাশ করার ইচ্ছে হয় তখন আবার খোঁজ চালিয়ে যাই যে লেখাটি প্রকাশ করব, আবার সেগুলো সংশোধন করে তারপর হয়তো প্রকাশ করতে দিই। খুব ভালো, খুব ভালো। আজকে আলোর পত্রিকা নিউজ চ্যানেলে আমি আরিফকে পেয়ে গেলাম। আমি আরিফের মধ্যে আমার ছোট ভাইকে দেখতে পেলাম। হতে পারে আমরা ধর্মে আলাদা, আমি হিন্দু ও মুসলিম, কিন্তু একটা জায়গায় আমরা আমাদের মিল আছে। ও লেখে, আমিও লিখি। লেখালেখির জগতে আমরা একজন আরেকজনের সঙ্গী, ভাই বোন হতে আমরা পারি। হ্যাঁ, সব ও মঞ্চেও একটা কথা বলেছিল, যখন আমরা একসঙ্গে হাঁটি বেশিরভাগ মানুষের চোখ দেখে অভ্যস্ত হয়ে গেছে প্রেমিক প্রেমিকার চোখ, সে তো ভাই বোনের চোখও হতে পারে। হ্যাঁ, সেই কথাটা সে মঞ্চে আলোর সন্ধানে প্রকাশনীর অনুষ্ঠানে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে বলেছিল। ওর কথাগুলো আমি শুনতে পাই। ও ব্রড হার্টেড একটা মানুষ, যেটা ধর্ম দিয়ে ওকে আটকে রাখা যাবে না। হ্যাঁ, যেমন আমরা দেখেছি কাজী নজরুল ইসলামকে, যেমন আমরা দেখতে পেয়েছি আমাদের প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম আজাদ। একটা সময় তো আমার মনে হতো ওনার মতো লোককে যদি আমি মানে বিয়ে করতে পারি তাহলে তো আমি ফার্স্ট লেডি। হ্যাঁ, কারণ উনি গীতা পড়তেন, উনি প্রত্যেক সময় কর্মকে বিশ্বাস করতেন এবং সবসময় ধর্মান্ধতা ওনার মধ্যে কাজ করতো না। এই মানুষের সংখ্যা আমাদের এই সমাজে ভীষণ কম। আশা করি আমি অনেক অনেক বড় আরিফকে দেখতে পাবো। যখন আমার চুল পেকে যাবে তখন আরিফ সারা দুনিয়া কাঁপাবে তার লেখা বই। এই আশাই আমি রাখি দিদি হিসেবে আরিফের। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা। অবশ্যই আলোর পত্রিকা নিউজ চ্যানেল দেখতে থাকুন এবং আরিফের বক্তব্য, আরিফের কবিতা কেমন লাগলো আমাদেরকে জানাবেন।